সবচেয়ে গুরুতর সংকটে যেটা আমি দেখি সেটা এই সরকার তো অবৈধ। আমি 8 তারিখ থেকে বলেছি যে যারা নির্বাচনের কথা বলে তারা গৃহযুদ্ধের কথা বলে, তারা বাংলাদেশে আগামী দিনে অস্থিতিশীলতা এবং গৃহযুদ্ধ বাঁধাবার পরিকল্পনার জন্য তারা এটা করে। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, সবগুলো দল। আপনি তো এক্সক্লুড করেছেন জনগণ, গৃহযুদ্ধ আমাদের কি হবে? তারা তো জনগণের কাছেই ভোট চাইতে যাচ্ছে। না না, ভোট তো জনগণ আপনার কাছে চাইতে বলেন। আপনার যেহেতু ক্ষমতা আছে, আপনি সে ক্ষমতাটা ব্যবহার করছেন, সেনাবাহিনী অস্ত্র দিয়ে আপনি বলতেছেন জনগণকে যে নির্বাচনে যেতে হবে। প্রিয় দর্শক, টিবিএস-এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম। আমাদের সাথে আজ একজন বিশেষ অতিথি আছেন যিনি বিভিন্ন পরিচয়ে পরিচিত। আসুন তার সাথে আমরা পরিচিত হই। আমাদের সাথে উপস্থিত আছেন কবি, প্রাবন্ধিক, রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। ফরহাদ মজহার, আপনাকে আমাদের আলোচনায় স্বাগতম। আপনি কেমন আছেন? আছি মোটামুটি। আমরা আলোচনা করব সমসাময়িক বিষয়, রাজনীতি, নির্বাচন, সংস্কার। তো প্রথমেই আমি আপনার কাছে একটু জানতে চাইব, সম্প্রতি এমন কোনো ঘটনা ঘটেছে যে কারণে আপনি ক্ষুব্ধ, হতাশ, ব্যথিত? এখান থেকে আমরা আলোচনা শুরু করতে চাই। না দেখুন, আমার মধ্যে তো ঠিক হতাশা বলে কিছু নাই। এটা তো একটা বাস্তবতা, এখানে মোকাবেলা করার ব্যাপার আছে। আমি তো চিরকাল আমাদের দর্শন বলুন বা আমাদের কাজের যে পদ্ধতি, তো কতগুলো ঘটনা তো ঘটছে, একটার পর একটা তো ঘটছে, যেটা আমার কাছে অনেক বড় প্রশ্ন তৈরি করেছে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে। একটা হলো যে আমরা তো একটা কনস্টিটিউটিভ প্রসেস যেটাকে বলে, একটা গঠনতান্ত্রিক একটা যে প্রক্রিয়া, এর মধ্যে আমরা প্রবেশ করতে পারিনি। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে তথাকথিত ঐক্যমতের কথা বলা হয়েছে, সেখানে কোনো ঐক্যমত তৈরি হয়নি, কিন্তু দাবি করা হচ্ছে যে এগুলাকে সাংবিধানিকভাবে এটাকে মর্যাদা দিতে হবে। তো আপনি তো মুখে বললে তো এটা হবে না যে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। সবচেয়ে গুরুতর সংকটে যেটা আমি দেখি সেটা এই সরকার তো অবৈধ। আমি 8 তারিখ থেকে বলেছি, কারণ 8 তারিখে গণঅভ্যুত্থানের পরে যেটা উচিত ছিল, সংবিধান তো জনগণ বাতিল করে দিয়েছে। ফলে জনগণ প্রত্যক্ষভাবে তাদের গণক্ষমতা নিয়ে, যেটাকে পপুলার সভারেন্টি বলে, এটা সে হাজির হয়েছে। এখন এই পপুলার সভারেন্টিকে আপনি আবার ঢুকিয়ে ফেললেন মূলত কার মধ্যে? সেই পুরনো শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রের ভেতরে, তার সংবিধানের মধ্যে ঢুকিয়ে ফেললেন। এবং সেই সংবিধানের মধ্যে এরকম কোনো তথাকথিত আপনার উপদেষ্টা সরকারের কোনো বিধান নেই। ফলে এই গভর্নমেন্টটা তো ইলিগাল, ফলে গভর্নমেন্টের প্রত্যেকটা কাজে ইলিগাল। ফলে এটার যে বিপদটা, এই বিপদটা তো আপনি কী করে আপনি কাটিয়ে উঠবেন? আপনি তো একটা ইলিগাল সরকার আছে, যেহেতু আপনি সেনাবাহিনী তাকে পাহারা দিচ্ছে, এর তো কোনো পলিটিক্যাল লিগ্যাল কোনো বেসিস নেই, এর কোনো লিগ্যাল আইনগত কোনো বেসিস নেই। তো আপনি যে গায়ের জোরে যদি একটা কাজ করেন, এটা তো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। এবং দ্বিতীয়ত আগামী দিনে জনগণের কাছে অন্তর্ভুক্ত হবে না। আমরা যে কথাগুলো বলেছি আপনাকে তো রেসপন্ড করতে হবে, কারণ আমরা তো জনগণের অংশ। কথা বলছি, আপনি লুটিয়া মাফিয়া শ্রেণীর সঙ্গে কথা বলছেন, বলছেন যে তারা জনগণের প্রতিনিধি। আপনি যে এই এতগুলো কমিশন করলেন, এতগুলো কমিশনের মধ্যে মাত্র 6টা কমিশনে আমি কথা বলতে, তো বাকিটা কি? শ্রমিকের কথা শুনবেন না আপনি তো কৃষকের কোনো কমিশনই করেন না, আপনি কোনো স্বাস্থ্য কমিশন কোনো কথা বলেন না, আপনি তো শিক্ষা কমিশন বা যেই কোনো কমিশন করেন। এটাই তো আমাদের মূল ইস্যু। সমাজের ইস্যু তো এগুলোই, আমাদের খাদ্য, আমাদের শিক্ষা, আমাদের এই নারী প্রশ্ন, এগুলো তো গুরুত্বপূর্ণ ইস্যু। ফলে এটাকে আপনি সম্পূর্ণ অবজ্ঞা করে আপনি অল্প কয়েকটা কমিশন, যারা মোস্টলি এটা ক্ষমতার ব্যাপার, ক্ষমতা ভাগাভাগির যে তর্কের জায়গা, এই কমিশনগুলো নিয়ে আপনি বসছেন, এবং যাদের সঙ্গে বসছেন সেটা তো আইনগতভাবে অসিদ্ধ। এনসিপি কি তখন দল আকারে ছিল? এনসিপি গণপ্রতিনিধিত্ব উদ্যোগশিক একটা রাজনৈতিক দল, আপনি তার সঙ্গে কৃষি ভিত্তিতে বসেছেন। এর লিগেল ভিত্তিটা কি? আপনি আমাদের তো এর আগে নিবন্ধন তো বাতিল হয়ে গেছিলো, তো নিবন্ধন তো তারা কি আবার অ্যাপিল করেছে নিবন্ধন পাওয়ার জন্য? তো আপনি ক্রমাগত ইলিগাল বেআইনি কাজ করে যাবেন, আর জনগণ এটা মেনে নেবে? এটা তো হিস্ট্রি। আপনি এটা উনি কী করে ব্যাখ্যা করবেন? তারপর আপনার এই কি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধানকে আপনি এটাকে ডিজলভ করেছেন, ফাইন। আলী রিয়াজ সাহেব চলে গেলেন, তো বাংলাদেশে আর কোনো লোক নেই যে আপনি ওখান থেকে তাকে নিয়ে আসতে হবে? আমি যে রিয়াজের ভালো কি মন্দ এটা ইররিলেভেন্ট আমার কাছে তর্ক। উনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেররের যে তত্ত্ব, সে তত্ত্বটা তিনি একটা তাত্ত্বিক ছিলেন, ফাইন, তার তত্ত্ব হতেই পারে। তো আপনি বাংলাদেশে কোনো লোক পেলেন না যে গণঅভ্যুত্থানের সঙ্গে তারা যুক্ত? এটা আমাদের কোনো যোগ্য লোক ছিল না, বাইরে থেকে আপনাকে আনতে হবে। তারা দেশের জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এখানকার তর্ক বিতর্কের সঙ্গে সম্পর্ক নেই। আপনি একটা পত্রিকা, ধরুন আপনি সাংবাদিক, তো সাংবাদিকের মতামতের কোনো মূল্য নেই, তারা জনগণের বাইরের লোক, তারা কিছু বলতে পারবেন না। আমাদের পত্রিকা লেখালেখি করি আমরা, এটা তো জনমতি দেয়, এটা জনগণের অভিপ্রায় প্রকাশিত হয় তর্ক বিতর্কের মাধ্যমে। তাহলে পত্রপত্রিকা তো একটা পার্লামেন্ট আমাদের। আপনি যে আলোচনাটা তুলেছেন, এটা মোটা দাগের একটা তাত্ত্বিক বড় ডিবেট হতে পারে, সংবিধান বাতিল হওয়া উচিত ছিল কিনা বা
সরকার বৈধ কি আমি অবৈধ? তো অচিত্ত কথা বলছি না। এটা বৈধ, আপনি বৈধ না বলেছেন। না, আমি যে অতীত কথা বলছি না, আমরা রাষ্ট্র নিয়ে কথা বলছি। এটা তো আমার অতীতের কথা বলছি না, অতীতের কথা বলছি না। ঔচিত্য উচিত, আপনি উচিতের কথা বৈধ বৈধ আমি বলছি আপনার অপিনিয়ন। আমার না, এটা তো যে কোনো রাষ্ট্রের তর্কের বিষয় হবে। আমার সেই তর্কের বিষয়েই তো দুটো অপিনিয়ন থাকবে। একটা রাষ্ট্রের যে মৌলিক প্রশ্ন তো এক কথা না। আপনি যখন মনে করেন ঘরটা, আমি বুঝাই বলি, এই যে দেখুন, প্রথমত যে আপনি একটা ঘর বানাবেন, তো ঘর বানানো নিয়ে তো তর্ক থাকতে পারে না। আপনি একটা ঘরে বাস করবেন, সেটা ঘরটা কেমন হবে সেটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু ঘর বানাতে হবে না তর্ক হতে পারে না। ফলে আপনি যে তর্কের কথা বলছেন, এটা কিন্তু এই যে বিদ্যমান যেই আমি যেটাকে বলি লুটিয়া মাফিয়াসনের যে পলিটিক্স, এটাই কিন্তু স্ট্রেংথেন করে। কারণ নির্বাচনের কথা যখন, তাহলে কি তর্ক করা যাবে না? অবশ্যই করা যাবে। আমি তো আপনাকে কিভাবে তর্ক, আমি যেটা বলছিলাম যেটা হলো যে এটা একটা ডিবেট। নো, আমি আপনার ডিসএগ্রি করি। স্টেটের ব্যাপারে ডিবেট চলে না। আমি শেষ করি, আপনি শেষ করি। এটা আপনার সঙ্গে তর্ক, এটা তর্কের জায়গা নাই। ফান্ডামেন্টাল কোশ্চেন, আপনি কি রাষ্ট্র চান কি রাষ্ট্র চান না? রাষ্ট্র চাইবে না এমন কাউকে পাওয়া যাবে না। তাহলে আপনি যদি তাকে রাষ্ট্র গঠন করতে না দেন, তার মানে রাষ্ট্র চাইছেন না, তাহলে এটাকে ডিবেট কেন বলছেন? সরকার তো রাষ্ট্র গঠন করছে। এটা তো সরকার না, তো আমি তো জনগণ তো এই সরকার গঠন করতে বলি না। তাহলে কি করণীয়? আপনি, আমি তো বলেছি বারবারে, আর 5ই আগস্টে যখনই গণঅভ্যুত্থান হয়েছে, এটা আইনের দৃষ্টিতে এটা তখনই জনগণ হাজির হয়েছে। ফলে তাদের যে গাঠনিক ক্ষমতা, এই গাঠনিক ক্ষমতার বলে তারা নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করে, এবং সেই গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মানে হলো এটা পরিণতি লাভ। এটা যে এই অভ্যুত্থানের পরে যে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা হবে, গঠনতন্ত্র মানে সংবিধান প্রণয়ন করা হবে, এই ধরনের কোনো ডিক্লারেশন ম্যানিফেস্টো অভ্যুত্থানের আগে কিন্তু ছিল না। তারপর যে সরকার গঠিত হয়েছে, আমি এটা ক্লিয়ার করি, যে সরকার গঠিত, আপনি বৈধতার কথা বলেছেন, আমি আপনাকে একটা পয়েন্ট দিয়ে আপনি আলোচনার না, আপনাকে আগের প্রশ্নটা ভুল, এটা ধরিয়ে দিই, আমি দর্শকটা ভুল বুঝবেন। প্রথমত হলো যে আগে ঘোষণা ছিল বাংলাদেশের জনগণকে নির্বাচন করে সরকারকে এনেছে না, ফাইন, এই সরকার তাহলে গঠনতন্ত্রকে উৎখাত করে গণঅভ্যুত্থানটা ঘটেছে। তো আপনি সেই গঠনতন্ত্র বা সেই সংবিধান আবার তাদের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? আপনি তো প্র্যাকটিক্যালি দেখতে হবে যে ঘটনাটা কী ঘটেছে, তার মানে আপনি বাস্তবতাকে অস্বীকার করতে যাচ্ছেন কেন? আপনি এই সরকারকে তো এই বিএনপি এই নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের কথা তো বলে এসছে, জনগণ তো এটা গ্রহণ করে না। ফলে জনগণ এই সরকারকে উৎখাত করেছে, শেখ হাসিনা সরকারকে, তার সঙ্গে সঙ্গে ফ্যাসিস্ট সংবিধান উৎখাত করেছে। সংবিধানে কি লেখা আছে যে গণঅভ্যুত্থান করতে পারবেন? সংবিধানে তো কোথাও লেখা নাই যে গুলি করে ছাত্রদের মারতে হবে, নির্বাচনে ভোট চুরি করতে হবে। খুব ভালো, এই ঘটনাগুলো তো ঘটেছে। সংবিধানে লেখা থাকলেই যে সবকিছু হয়ে যাবে এটা তো কোনো গ্যারান্টি নেই। তাহলে পুরনো সংবিধানের কথা বলছেন কেন? আমি তো গঠনতন্ত্রের কথা, আমি পুরনো সংবিধানের কথা বলছি এই কারণে, যখন এই সরকার গঠিত হলো, গঠিত হওয়ার আগে সংবিধানের 106 সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই এই সরকার গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে কোনো সরকার গঠিত হতে পারে না। এই সরকার গঠিত হয়েছে না, হতে পারে না, তো এটা তো ইলিগ্যাল। 106 কোথায় লেখা? এটা মতামত, এটাও তো আপনার জাজমেন্ট না, এটা আপনার ব্যাখ্যা। আপনি সেই বিতর্ক করুন না, আপনার ব্যাখ্যা। না ধরুন, আমি বলি না এটা আমার ব্যাখ্যা নয়। আপনি যদি বিতর্ক করতে চান তাহলে আদালতে বিতর্কটা করেন। আপনি সেই বিতর্কটা আজকেও কালকে তো আসবে, এটা আমার ব্যাখ্যা না। আমি তো ডেফিনেটলি আদালতে যিনি ব্যাখ্যা দেন এটাও ব্যাখ্যাই। আদালতকে ইনস্টিটিউশন যেখানে তার কিছু অধিকার দেওয়া থাকে, সে কী করতে পারে কী করতে পারে না। প্রথম কথা হচ্ছে 106 ভিত্তিতে কোনো আপনার সরকার গঠিত হতে পারে না, রেফারেন্সের ভিত্তিতে। এটা কোনো সাংবিধানিক ভিত্তি নাই, ঠিক আছে? এটা পরিষ্কার থাকতে হবে আপনাকে। সেই কেন নাই হচ্ছে এই যে 106 যে 2 নম্বর পয়েন্ট, যেটা আমি বারবার বলেছি, যে আপনার 106 যে রেফারেন্সটা দিয়েছে, কে দিয়েছে, কার মত, কোথায়, ওটা কোন জায়গায় দেখান তো আমাকে, দেখাতে তো হবে আমাকে। আপনি তাহলে আপনি সম্পূর্ণ ইলিগেল একটা রেফারেন্সের ভিত্তিতে আপনি সরকার গঠন করতে পারেন না। কনস্টিটিউশনের মধ্যে তো আপনার শেখ হাসিনা নাই। আপনি যেটা অবৈধ এটা অবৈধই। এরপর আপনি যেটা বলতে পারেন যে এটার এই অবৈধ পরিস্থিতি থেকে আপনি মুক্তির পথটা কি? মুক্তির পথটা একটাই, একটা নতুন সাংবিধানিক প্রক্রিয়া, নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা। আপনি সেটা না করে পুরনো ব্যবস্থায় আপনি আরোপ করে দিয়েছেন, এটা তো গ্রহণযোগ্য হবে না। এটা তো মতের ব্যাপার না, এটা হচ্ছে সিম্পল আপনার একটা ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিয়ালিটি। ফলে আইনের ব্যাপার যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, এটা তো ভিন্নভাবে ফিরে আসবে, অস্থিতিশীল আকারে ফিরে আসবে। যে কোনো বিদেশি শক্তি ইন্টারভেন করতে পারে। আপনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন, প্রথমে বলা তিনি পদত্যাগ করেছেন, তারপরে দেখা গেল তিনি কোনো কাগজই জান নেই। আপনাদের এখনও পর্যন্ত এর সঙ্গে পরিষ্কার করেন কাগজটা কই, আমাকে কাগজটা দেখান, সেখানে পদত্যাগ করেছেন। তারপর শেখ হাসিনা তো বৈধ প্রধানমন্ত্রী। আপনি তো এগুলো তো তর্কের বিষয় না, তো এটা তো আইনের বিষয়।
আপনি যদি আইনের বিষয়টা সমাধান করতে চান তো চলুন আমরা আদালতে যাই। আচ্ছা, আদালতে যদি হতে তো একটা স্বাধীন আদালত করতে হবে, স্বাধীন আদালত হবে গণ আদালতে। তাহলে আপনার যদি মানে এটা তর্কের বিষয় দায়িত্ব হলো না। স্টেট তো তামাশার জিনিস না রে ভাই, স্টেটটা আমারও মতামতের বিষয় না। আমি তো একটা কথা বলছি, আপনাকে তো অ্যাড্রেস করতে হবে যে এই সরকার অবৈধ, ইললিগ্যাল, এই কনস্টিটিউশনের ভেতরে তার কোনো লিগ্যাল ফাউন্ডেশন নাই। ফলে সে এই তথাকথিত জাতীয় ঐক্য কমিশন বলুক, এটা কোনোটার কোনো বৈধতা নেই। এখন আপনি গায়ের জোরে অনেক কিছু করতে পারবেন, আমাদেরকে 100 বছর নিজের শাসন করেছে না, করেছি কিনা, এটা কোনো বৈধ দলিল ছিল? তাহলে গায়ের জোরে আপনি কিছু করতে পারবেন। এখন গায়ের জোরে যখন করতে পারবেন, কিন্তু যখন আপনি এই যে এই লর্ড লাইভ যখন আপনার এই পলাশির প্রান্তরে যখন আমি দেশটাকে দখল করে নিয়েছে, কেমন আমার পাশে তো কী বলে কৃষকরা দেখছেন না, তার 100 বছর তার কাছ থেকে সমস্ত তার স্বাধীনতা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক তেমনি ঘটনাই ঘটেছে। জনগণ একটা অভ্যুত্থান করেছে, সেই অভ্যুত্থানকে ছিনিয়ে নিয়ে আপনি আবারও পুরনো ফ্যাসিস্ট স্টেটের অধীনে আপনি নিয়ে গেলেন। এটা তো এই কনস্টিটিউশন তো 72-তে জনগণ প্রণয়ন করেন, এটা তো বাড়ি থেকে চাপিয়ে দেওয়া। তো আপনি সলভ করে দেবেন না, এটা তো বারবার আসবে, বারবারই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন আপনি, এ তো হতে পারে না। ফলে আমাদেরকে তো আলোচনা করতে হবে যে আসলে এর কোনো আদৌ কোনো লিগ্যাল ফাউন্ডেশন আছে কিনা, তার কোনো লিগ্যাল বেসিস আছে কিনা। উত্তর হচ্ছে নাই। আজ পর্যন্ত আমি কাউকে দেখি নাই যে আমার এই বক্তব্যের বিরুদ্ধে লিখতে যে না তার একটা লিগ্যাল আইনি একটা বৈধতা। সরকার বলতে পারছে না কেন, আপনারা বলছেন কেন? আমি যদি বলি এই সরকার অবৈধ, এই সরকার বলুক না। এই সরকার কেউ হয়তো আপনার বক্তব্যগুলোকে কগনিজেন্সে নিচ্ছে না, সেটা তো ভয়ঙ্কর ব্যাপার। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। কগনিশন না দিয়ে শুনুন, যদি আপনি এই প্রলয় তো বন্ধ থাকে না, অন্ধ থাকবে। আপনি চোখ বন্ধ থাকলে কি ভূমিকম্প হবে না? আপনি চোখ বন্ধ আপনার, তাতে কি ভূমিকম্প বন্ধ? আমরা যদি আপনি যেটা বলছেন সেই অনুযায়ী আমরা এই সংবিধান বাতিল করে একটা বিপ্লবী সরকার গঠন করে সংবিধান প্রণয়নের কাজ শুরু করতাম, কাজগুলো চলতো, তাহলে এখন যে বিদ্যমান অবস্থা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলুন, গভর্নেন্স সিস্টেম বলুন, সেগুলো কি ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যেত? অফকোর্স হয়েছে। প্রথমত যখনই পিপল তখন পার্টিসিপেট করতো যে নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, ফলে সেখান থেকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাজে লোকগুলো বাদ হয়ে যেত। এখন যে আপনি ইলেকশনের কথা বলছেন, কারা আসতেছে এখন? মাফিয়া লুটেরা শ্রেণী, তাদের সশস্ত্র লোকগুলো কম্পিট করবে ক্ষমতার জন্য রাষ্ট্রে। তখন তো পিপলকে আপনি ইনভলভ করছেন। আপনি বিভিন্ন জেলায় সেটা আমি বলছি, আমি তাহলে বলেছি জেলায় গিয়ে আমি পিপলকে বলবেন যে আমি, সেটা কে বলবে? এই সরকারই বলবে। যদি আপনি বলতেছেন যে এটা যদি একটা সত্যিকারের বিপ্লবী সরকার হতো, আমি বিপ্লব সরকার ব্যবহার করি না, আপনি করেছেন। কিন্তু সত্যিকারে যদি একটা অভ্যুত্থানের পরে যেটাখানে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, শব্দটা খেয়াল করেন, গাঠনিক ক্ষমতা, জনগণের গাঠনিক ক্ষমতাতে যদি আমরা রাজনৈতিক এবং আইনি বৈধতা দেওয়ার প্রক্রিয়ায় প্রবেশ করতাম, তাহলে তো ইতিমধ্যে একটা স্থিতিশীলতা এসে যেত। তা একদিন তো এক বছরের মধ্যে তো একটা গঠনতান্ত্রিক খসড়া আমরা পেয়ে যেতাম। তাহলে একটা বছর নষ্ট করলেন কেন? আজকে 1.5 বছর চলে যাচ্ছে, কেন নষ্ট করলেন? কেন বাংলাদেশের পরিস্থিতিকে ঠেলে দিচ্ছেন এমন একটা জায়গায় যেখানে আপনার আগামী দিনে এটা কেমনি কিছু একটা আমার প্রশ্ন, একটা নতুন সংবিধান করলে 1 ডজন 10 গঠনতন্ত্র, একটা গঠনতন্ত্র, আপনার ভাষায় গঠনতন্ত্র, একটা আমার ভাষা না, কনস্টিটিউশনে বাংলা গঠনতন্ত্র, একটা গঠনতন্ত্র করলাম, 1 ডজন আইন করলাম, তারপরে কি দেশের সার্বিক পরিস্থিতি এই যে আপনার ড্রামাটিক্যালি উন্নতি হয়ে যেত? অবশ্যই। শুধু আইন দিয়ে কি একটা দেশ পরিচালিত? আমি শব্দটা এই জন্য বলছি গঠনতন্ত্র। আপনি সংবিধান আপনি ব্যবহার করেছেন, আমি করি নাই। আমরা সংবিধান বলে থাকি, হ্যাঁ বলে, এটা রং, এটা ভুল। আবার আমাদের তরফ থেকে বলতে পারি যেটা হলো আপনি যেটা আমাদের রং বলছেন, না না, আমি সেটা আমরা বলতে পারি যেটা আপনি যেটা বলছেন সেটাও রং। আমি যে কনস্টিটিউশন বাংলার তো সংবিধান না রে ভাই, আমাদের সংবিধানের উপরে লেখা আছে সংবিধান, সেটা আপনার সংবিধান হতে পারে। কনস্টিটিউশন বলতে যদি আপনি সংবিধানকে ওন করেন না, না করি না। প্রথম কথা হচ্ছে কনস্টিটিউশন মানে হচ্ছে গঠনতন্ত্র, একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, তার মধ্যে আইন একটা দিক মাত্র, এবং সে রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা পার্টিসিপেট করতে হয় পিপলকে। আজকে মার্কিন সংবিধান বলুন কি ফরাসি সংবিধান, জনগণকে অংশগ্রহণ করতে হয়েছে, জনগণকে বলতে হচ্ছে এটাকে, এই জন্য এটাকে বলে জেনারেল উইল। আমি যদি আপনাকে এখন একটা ক্লাস চালাই, দেখতে খুব সুন্দর লাগবে না? না না, আপনি ক্লাস চালাবেন তো, না ঠিক আছে। সেই দিক থেকে হলো যে এটা জনগণের সামষ্টিক অভিপ্রায়টা, জনগণের সামষ্টিক অভিপ্রায়টা আপনি কি করে বুঝবেন, বোঝার পদ্ধতির হচ্ছে গঠনতান্ত্রিক প্রক্রিয়া। এবং সেই গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে আপনি সিদ্ধান্ত নেবেন, সেটা সিদ্ধান্ত নেবেন গণপরিষদে। নির্বাচনটা হবে, কিন্তু নির্বাচনটা হবে গণপরিষদ নির্বাচন। তার মানে আজকে 1.5 বছরের মধ্যে আমরা একটা অবশ্যই নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারতাম খসড়া, এবং তার ভিত্তিতে একটা নতুন গঠনতন্ত্র পরিষদ বা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচনে যেতে পারতাম,
এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তর্ক বিতর্ক করে কে রাখবো কি রাখবো না, এটা সকলের মতামতের ভিত্তিতে এটা শেষ হতে পারত। এটাই হলো স্থিতিশীলতার পথ। আর আপনি যেটা বলতেছেন এটা হলো অস্থিতিশীলতার পথ, এটা হলো গৃহযুদ্ধ তৈরি করার পথ। কারণ আপনি তো যাদেরকে বাদ দিচ্ছেন এখন এই পুরো প্রক্রিয়া থেকে, তারা কি বসে থাকবে? আপনি তো তাদেরকে এই পুরো প্রসেস থেকে বাদ দিয়েছেন, এরা থেকে বসে থাকবেন না। ফলে আপনি তো সেই প্রসেসের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করেন না। তার মানে এই জন্যে তো আমি একটা সভাতে কি ব্লু রেডিশনে বলে এসেছি যে যারা নির্বাচনের কথা বলে তারা গৃহযুদ্ধের কথা বলে। তারা বাংলাদেশে আগামী দিনে অস্থিতিশীলতা এবং গৃহযুদ্ধ বাঁধাবার পরিকল্পনার জন্য তারা এটা করে। দেশ কি এখন গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে? এখন তো আছে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, ডেফিনেটলি সবগুলো দল। আপনি তো এক্সক্লুড করেছেন জনগণ, গৃহযুদ্ধ আমাদের কি হবে? তারা তো জনগণের কাছেই ভোট চাইতে যাচ্ছে। না না, ভোট তো জনগণ আপনাকে চাইতে বলেন। আপনার যেহেতু ক্ষমতা আছে, আপনি সে ক্ষমতাটা ব্যবহার করছেন, সেনাবাহিনী অস্ত্র দিয়ে আপনি বলতেছেন জনগণকে যে নির্বাচনে যেতে হবে। জনগণকে তো জিজ্ঞাসা করেন না যে আপনি নির্বাচন করবেন কি করবেন না। যদি আপনি গণভোটই করতে চাইতেন তাহলে বলতেই চাইতেন যে আপনাকে নির্বাচন চান না নতুন গঠনতন্ত্র চান। আপনি তা তো করছেন না, আপনি সমস্ত কিছু করছেন জনগণের বিরুদ্ধে। তো তারপরে আপনি কি গৃহযুদ্ধ আপনাদের কি হবে? জনগণের জন্য তো গণভোট করা হচ্ছে, বলা হচ্ছে জনগণের জন্য তো করা না, গণভোট করা হচ্ছে লুটেরা মাফিয়া শ্রেণীকে কি করে আপনি প্রতিষ্ঠিত করবেন। ভাই এগুলো বলবেন না আমাদেরকে, এটা আপনি প্রক্রিয়া দেখেন না। আপনি ভোট কিসে গণভোট কি হ্যাঁ না এটার জন্য করতে? যে সরকার অবৈধ ও তো গণভোট দেওয়ার অধিকার নেই। এই সরকার বৈধ হতো যদি সে গণঅভ্যুত্থানকে ধারণ করতো, তাহলে এই সরকার তো গণঅভ্যুত্থানকে ধারণ করে না। অবৈধ সরকারকে তাহলে সরানোর উপায় কি? অ্যান্টিকলোনিয়াল, এখন যারা অবৈধ আছে, অ্যান্টিকলোনিয়াল লড়াইটা কিভাবে হয়েছে? শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই কি করে হয়েছে? এটাকে আপনাকে শেখাতে হবে নতুন করে? এখন তো কোনো লড়াই দেখছি না। সেটা আপনি দেখবেন না। এখন শুনুন, আপনি যখন এই 1/11 পরে যখন শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, আপনি কি আন্দাজ করেছিলেন যে লোকে এইভাবে তাকে তাড়াবে? তা আপনারা হিস্ট্রি থেকে শিক্ষা নেন না কেন? ইতিহাস থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে। আমি বলছি দেখতে পাচ্ছি যে আমাদের যে সমাজের যারা আরও চিন্তাশীল অংশ হবার কথা, তো তারা চিন্তা না করলে, ইতিহাস পাঠ না করলে, সেখান থেকে জনগণকে না শেখালে আমরা অগ্রসর হবে কী করে? ফলে এটা তো আমরা আরও অস্থিরতা তৈরি করছি। আমরা বলতেছি আপনি গণ অভ্যুত্থান ঘটেছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার এসছে, এর ভিত্তিতে আপনি একটা গণপরিষদ নির্বাচন দেবেন। এতে আপত্তিটা কি? এতে আপনার আপত্তিটা কথা? আমি তো নির্বাচনের কথাই বলছি। কিন্তু আপনি নির্বাচনটা করতেছেন পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রেখে, পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীকে আবার ক্ষমতা বসাতে চান। যাদেরকে উৎখাত করা হয়েছে তাদেরকে আবার আপনার ক্ষমতা বসাতে চান। তো এটা কি মেনে নেবে জনগণ? এটা মেনে নেবে? আপনি বলুন, এতগুলো লোক জান দিয়ে দিল, এতগুলো লোক পঙ্গু। শুরুতে তো আপনি অনেক পরামর্শ দিয়েছিলেন, তাহলে কোনো পরামর্শই কি কেউ শোনেনি? সেটা না শুনলে তো সেটা কেমন? আপনি তো শুনছেন না। আমি তো শুনছি, আমি শুনবো না কেন? সাংবাদিকরা তো ভাষা ঠিক করবে না, প্রশ্নগুলো তো ঠিক করবে না। আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের দ্বারাই তো আপনার যে রাজনৈতিক চেতনাটা আমি বুঝতে পারি, ফ্রম ওয়্যার দ্য কোয়েশ্চেন ইজ কামিং। ফলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশকে নতুন করে গঠন করা, সংবিধান না, গঠন করা। গঠন করার মধ্যে আমার ঐতিহ্য আছে, আমার সংস্কৃতি আছে, আমার ভাষা আছে, আমার ধর্ম আছে। এই সমস্ত কিছুকে মিলিয়ে আমরা সকলে একই ঘরে কি করে বাস করব, এটা তর্ক বিতর্কের দ্বারা নির্ধারণ। সেই সক্ষমতা বা সমঝোতার জায়গায় আসার মতো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি কি বাংলাদেশে বিরাজ করছে? 100% ছিল 5ই আগস্টের পরে। এটাকে নস্যাৎ করা হয়েছে এই পুরনো ফ্যাসিস্ট সংবিধান আরোপ করে। ফলে এর জন্য এই সরকারকে অবশ্যই আজকে হোক কালকে হোক জবাবদিহি করতে হবে। ইতিহাসকে আপনি দিকে পিঠ ফিরিয়ে আপনি আগাতে পারেন না। ফরাদ মাজহার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।